তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম রেশন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতে প্রথমবার রেশন ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে আলাউদ্দিন খলজি কোন বংশের সুলতান ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণে বড়? তো মনে রাখবে, বৃহস্পতি হচ্ছে পৃথিবী থেকে প্রায় 10 গুণ বড়। তো বৃহস্পতি সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দানব, যার অর্থ এটি প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত। বৃহস্পতির অনেক উপগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে গ্যানিমেড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা। গ্যানিমেড হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এবং এটি বুধ গ্রহের থেকেও বড়। বৃহস্পতি একটি খুবই সক্রিয় গ্রহ। এটিতে একটি দীর্ঘস্থায়ী ঝড় রয়েছে, যাকে গ্রেট রেড স্পট বলা হয়। নেক্সট প্রশ্ন, লোকসভার মেয়াদ সাধারণত কত বছর হয়ে থাকে? তো লোকসভার মেয়াদ হয়ে থাকে 5 বছর। তো লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে, মনে রাখবে, 552 জন সর্বোচ্চ মানে সদস্য সংখ্যা হতে পারে লোকসভায় 552 জন। আর প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচিত হন। নির্বাচনী এলাকাগুলি জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়, অর্থাৎ কোন কোন এলাকা থেকে কতজন লোকসভা সদস্য থাকবে সেটা সেখানকার জনসংখ্যার ভিত্তিতে সেটা নির্ধারিত হয়। আর লোকসভার সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তির অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। নেক্সট প্রশ্ন, তালিকোটের যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো তালিকোটের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1565 সালে। তো 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। তো 23শে জানুয়ারি 1565 সালে আলিয়ারাম রায়কে পরাজিত করার জন্য বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সুলতানদের একটি জোটের মধ্যে জলপথে যুদ্ধ হয়েছিল, যা তালিকোটার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ রাক্ষসা থাঙ্গাদি নামেও পরিচিত। এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেকবার, যে রাক্ষসা থাঙ্গাদি যুদ্ধ কোন যুদ্ধকে বলা হয়? অ্যান্সার হবে তালিকোটার যুদ্ধকে। বিজয়নগর সাম্রাজ্য এই যুদ্ধে পরাজিত হয়, আর এই যুদ্ধের ফলে দক্ষিণ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন যুদ্ধের পরিণতিতে দক্ষিণ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে তালিকোটার যুদ্ধ ফলে। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? তো বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা করেছিলেন হচ্ছে অশ্বঘোষ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অশ্বঘোষ ছিলেন একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, কবি, নাট্যকার এবং বক্তা। তিনি কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন, এটা ভালো করে মনে রাখবে। তাকে সাধারণত কালিদাসের পূর্বে শ্রেষ্ঠ সংস্কৃত কবি এবং প্রথম বৌদ্ধ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়। তিনি মহাযান বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে মহাকাব্য বুদ্ধচরিত, যেটি গৌতম বুদ্ধের জীবনী অবলম্বনে রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ এই বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো খুব ইম্পর্টেন্ট ব্যক্তি লিখেছেন এটা। তো হিন্দু ভিউ অফ লাইফ এই বইটি লিখেছেন হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, দার্শনিক এবং রাষ্ট্রনায়ক, যিনি 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এর আগে 1952 থেকে 62 সাল পর্যন্ত ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন। 1949 থেকে 1952 পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। অপশন ডি।
রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সংস্কারক, যিনি 1828 সালে ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্ম সমাজের অগ্রদূত ভারতীয় উপমহাদেশে একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিটি দিয়েছিলেন, এটা ভালো করে মনে রাখবে, অনেকবার পরীক্ষায় আসে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো কোন মুঘল সম্রাট রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় আকবর। আর এই সালটা মনে রাখবে যে 1828 সালে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, সূর্য মন্দির কোথায় রয়েছে? তো সূর্য মন্দির হচ্ছে কোণারকে সূর্য মন্দিরের কথা বলা হয়েছে। তো সূর্য মন্দির হচ্ছে উড়িষ্যার কোণারকে অবস্থিত, একে কোণারক সূর্য মন্দিরও বলা হয়। তো ভারতের উড়িষ্যা রাজ্যের কোণার্ক শহরে সূর্য মন্দিরটি অবস্থিত। এটি 1300 শতাব্দীতে নির্মিত একটি হিন্দু মন্দির, যা সূর্য দেবতাকে উৎসর্গীকৃত। মন্দিরটি তার স্থাপত্য, সৌন্দর্য এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও। আর মন্দিরটি হচ্ছে 1250 খ্রিস্টাব্দের দিকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব তৈরি করেছিলেন, এটা ভালো করে মনে রাখবে। কে তৈরি করেছিলেন কোণারকের সূর্য মন্দির? গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? তো আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় হচ্ছে শোরা, অপশন এ। শোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয়। তো আফগানিস্তানের পার্লামেন্টকে মজলিস ই শুরা বা শোরা বলা হয়। আফগানিস্তান মধ্য এশিয়ার একটি ল্যান্ডলকড দেশ, অর্থাৎ আফগানিস্তানের চারপাশে কোনো সমুদ্র নেই, তাই একে ল্যান্ডলক দেশ বলা হয় আফগানিস্তানকে। আর আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। নেক্সট প্রশ্ন, ভারতের মনসবদারি প্রথা কে চালু করেন? এটা অনেকবার রিপিট হয়, প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে। তো ভারতে মনসবদারি প্রথা চালু করেছিলেন হচ্ছে আকবর, মুঘল সম্রাট আকবর। ভারতে মনসবদারি প্রথা আকবর চালু করেছিলেন, যদিও বাবর এই প্রথার প্রাথমিক ধারণা প্রবর্তন করেছিলেন। আকবর এটিকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা রূপান্তরিত করেছিলেন। মনসবদারি প্রথা ছিল মুঘল সাম্রাজ্যের একটি সামরিক ও অভিজাত শ্রেণীর ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবথেকে বড় হ্রদটির নাম কি? তো বিশ্বের সবথেকে বড় হ্রদটির নাম হচ্ছে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর। তো কাস্পিয়ান সাগর হলো বিশ্বের সবথেকে বড় হ্রদ। তবে কাস্পিয়ান সাগর লবণাক্ত জলের হ্রদ, আর যদি বলা হয় মিঠা পানির হ্রদের মধ্যে সবথেকে বড় হ্রদ, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। নেক্সট, সূর্যের মধ্যে সবচেয়ে কোন গ্যাস বেশি পরিমাণে থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সূর্যের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটি থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে। সূর্যের ভরের 74% হাইড্রোজেন দ্বারা গঠিত, আর বাকি 25% হচ্ছে হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত, এবং 1% হচ্ছে অন্যান্য বিরল মৌলিক পদার্থ থাকে। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণুগুলি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হয়। নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুগুলি হিলিয়ামে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে, যা সূর্যের আলো এবং তাপের উৎস। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে সূর্যের যে আলো এবং তাপ উৎপন্ন হয় সেটার উৎস কী? তো অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশনের ফলে এই তাপ এবং আলো তৈরি হয়। নেক্সট প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো সর্দার সরোবর প্রকল্পটি মনে রাখবে নর্মদা নদীর উপরে গড়ে উঠেছে। তো সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহ করা। নেক্সট প্রশ্ন, সিনথেটিক কম্বল, সোয়েটার ইত্যাদি তৈরিতে উলের বিকল্প হিসেবে ব্যবহৃত পলিমারিক ফাইবারটির নাম কি? তো সিনথেটিক কম্বল এবং সোয়েটার তৈরিতে উলের বিকল্প হিসেবে যেটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অরলন, অপশন সি। এটা ভালো করে মনে রাখবে। পলিঅ্যাক্রিনোনিট্রিল বা অরলন সিনথেটিক কম্বল, সোয়েটার ইত্যাদি তৈরিতে উলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যাক্রিলোনিট্রিল বা ভিনাইল সায়ানাইডের পলিমার। নেক্সট প্রশ্ন, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়?
তো কর্কট সংক্রান্তি বলা হয় হচ্ছে 21শে জুনকে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। তো 21শে জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটা জায়গায় থাকে যে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। নেক্সট, ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? তো ভীমা, কয়লা এবং ঘাটপ্রভা হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদীর নাম। তো কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের একটি প্রধান নদী। এটি কর্ণাটক রাজ্যে উৎপন্ন এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে, রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। রোভার্স কাপ ছিল ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ভারতে অনুষ্ঠিত একটি বার্ষিক ফুটবল টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন, কোন তারিখ বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর তারিখে। তো জোনাস সকের জন্মবার্ষিকী স্মরণে বিশ্ব পোলিও দিবস দিনটি পালন করা হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি পোলিও ভ্যাকসিন তৈরির প্রথম দলের নেতৃত্ব দিয়েছিলেন। আর এর সাথে সাথে মনে রাখবে, 2023 সালে যে বিশ্ব পোলিও দিবস ছিল, সেই পোলিও দিবসের থিম ছিল হচ্ছে এ হেলদিয়ার ফিউচার ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন। নেক্সট প্রশ্ন, পণ্ডিত লচ্ছু মহারাজ কিসের সাথে যুক্ত? তো পণ্ডিত লচ্ছু মহারাজ একজন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যকার। পণ্ডিত লচ্ছু মহারাজ কত্থক নৃত্যর সাথে যুক্ত ছিলেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কত্থক নৃত্যের কোরিওগ্রাফারও ছিলেন। কত্থক নৃত্যের লখনৌ ঘরানার একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 24শে জানুয়ারি তারিখে। প্রতি বছর 24শে জানুয়ারি তারিখে জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয়। তো ভারতে প্রতি বছর 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালন করা হয়। 2008 সালে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই দিবস পালনের সূচনা করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের সর্বপ্রথম কমিউনিকেশন স্যাটেলাইটটির নাম হচ্ছে অ্যাপেল, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাপেল। তো অ্যাপেলের ফুল ফর্মটি হচ্ছে আরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট। আরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যাপেলের ফুল ফর্ম। আর এটি হচ্ছে একটি পরীক্ষামূলক যোগাযোগ স্যাটেলাইট ছিল আরিয়ান 1 দ্বারা 19শে জুন 1981 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহ। নেক্সট প্রশ্ন, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে, বিহারীনাথ পাহাড় হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত। তো এটি বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড় এবং ঝাড়খণ্ডের সীমান্তে এই পাহাড়টি অবস্থিত। এই পাহাড়ের চূড়ায় শিবের একটি মন্দির রয়েছে যা বিহারীনাথ মন্দির নামে পরিচিত। আর বিহারীনাথ পাহাড় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। নেক্সট প্রশ্ন, তোর্ষা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো তোর্ষা নদীর উৎপত্তি স্থল হচ্ছে চুম্বি উপত্যকা থেকে। তো পূর্ব তিব্বতের চুম্বি উপত্যকার টাং পাস থেকে উত্থিত হয়ে ভুটানের পশ্চিম সীমানা ঘেঁষে নদীটি দক্ষিণে নেমেছে। নদীটি আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। উজানের স্রোত দ্বারা চুম্বি নামেও অভিহিত হয়। আর ভুটানে এর নাম হচ্ছে আমোছু। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত? স্তূপ পর্বত, ক্ষয়জাত, আগ্নেয় নাকি ভঙ্গিল পর্বত? তো পূর্বঘাট পর্বত মনে রাখবে, এটি হচ্ছে এক প্রকার স্তূপ পর্বতের উদাহরণ, পূর্বঘাট পর্বত। তো পূর্বঘাট হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুদ্দাপা এবং কুর্নুল জেলার কম বেশি একটি অবিচ্ছিন্ন পার্বত্য শ্রেণী হিসেবে পুনরায় আবির্ভূত হয়, যেখানে তাদের 600 থেকে 850 মিটারের সাধারণ উচ্চতা সহ নাল্লামালাই রেঞ্জ নামে ডাকা হয়।
কৃষ্ণা নদীর দক্ষিণে অবস্থিত পাহাড়গুলি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলের সমান্তরালে উত্তর থেকে দক্ষিণে চলে আসে। নেক্সট হচ্ছে আশীবান গ্রন্থের রচয়িতা কে? তো আশীবান গ্রন্থের রচয়িতা হচ্ছে আমির খসরু। তো আবুল হাসান ইয়ামিন উদ্দিন খুসরু, যিনি আমির খসরু নামে বেশি পরিচিত ছিলেন, তিনি ছিলেন একজন ইন্দো পারস্য সুফি গায়ক, সঙ্গীতজ্ঞ, কবি এবং পণ্ডিত, যিনি দিল্লি সালতানাতের সময়কালে বসবাস করতেন। তিনি ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার একজন রহস্যবাদী এবং আধ্যাত্মিক শিষ্য ছিলেন। নেক্সট প্রশ্ন, পল্লব রাজবংশের শেষ রাজা কে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পল্লব বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে অপরাজিত বর্মন, অপশান বি। তো অপরাজিত বর্মন ছিলেন শেষ পল্লব রাজা। পল্লব রাজবংশ খ্রিস্টীয় 3য় থেকে 9ম শতাব্দী পর্যন্ত দক্ষিণ ভারতে শাসন করেছিলেন। প্রথম মহেন্দ্র বর্মন হচ্ছে পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? তো ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, অপশান ডি। তো ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। সংবিধানে 141 নম্বর অনুচ্ছেদে অনুসারে সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, দেওয়ান মনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেওয়ান মনিরাম দত্ত আসামে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো মনিরাম দেওয়ান 19 শতকের অসমের একজন মহৎ ব্যক্তি। তিনি অসমের সর্বপ্রথম চা বাগান স্থাপন করেন। ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনার জন্য 1857 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন সাম্রাজ্য মুলক ই খাদিম নামে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান ডি, মারাঠা সাম্রাজ্যকে মুলক ই খাদিম নামে পরিচিত। তো মুলক ই খাদিম ছিল মারাঠা রাজ্যের অপর নাম। 18 শতকে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ মারাঠা সাম্রাজ্য বা মারাঠা কনফেডারেসির আধিপত্যে ছিল। ছত্রপতি শিবাজী রাজ্যাভিষেকের সাথে সাম্রাজ্যটি আনুষ্ঠানিকভাবে 1674 সাল থেকে বিদ্যমান ছিল এবং 1818 সালে দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের পরাজয়ের সাথে শেষ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে গৃহীত হয়েছিল? তো ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সেটা গৃহীত হয়েছিল 22 মার্চ 1957 সালে। তো শকা যুগের ওপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার, যার প্রথম মাস হচ্ছে চৈত্র এবং 365 দিনের একটি সাধারণ বছর, 22 মার্চ 1957 থেকে নিম্নলিখিত সরকারি উদ্দেশ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম অন্ধদের জন্য কোথায় টাচ অ্যান্ড ফিল গার্ডেন তৈরি হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম অন্ধদের জন্য টাচ অ্যান্ড ফিল গার্ডেন তৈরি হয় হচ্ছে কেরল রাজ্যে। নেক্সট প্রশ্ন, কত তারিখে বিশ্ব মানবতাবাদী দিবস পালন করা হয়? তো মনে রাখবে প্রতি বছর 19 আগস্ট তারিখে বিশ্ব মানবতাবাদী দিবস পালন করা হয়। 2008 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ 19 আগস্টকে বিশ্ব মানবতাবাদী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি ইরাকের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সার্জিও ভিয়েরা ডি মেলোর স্মরণে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম অপরাধীদের ডিএনএ প্রোফাইল তৈরির পদ্ধতি চালু করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই কাজটা করেছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। তো অন্ধ্রপ্রদেশ রাজ্য ভারতের প্রথম রাজ্য যেখানে হচ্ছে প্রথম অপরাধীদের ডিএনএ প্রোফাইল তৈরি পদ্ধতি চালু করা হয়। তো 2002 সালে হায়দ্রাবাদ পুলিশ বিভাগ ডিএনএ ডাটাবেস তৈরি শুরু করে। এই ডাটাবেসে অপরাধীদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়। ডিএনএ প্রোফাইলিং অপরাধীদের শনাক্ত করতে এবং অপরাধের তদন্তে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে প্রতি বছর 7 এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এই দিনটি অর্থাৎ 7 এপ্রিল দিনটি এই দিবসটি পালন করা শুরু হয়। আর এই বছরে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল হচ্ছে আমার স্বাস্থ্য আমার অধিকার।
নেক্সট প্রশ্ন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি কোন সাগরে গিয়ে মিশেছে? তো টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই নদী দুটি হচ্ছে পারস্য সাগরে গিয়ে মিশেছে। টাইগ্রিস ইউফ্রেটিস নদী ব্যবস্থা হলো পশ্চিম এশিয়ার একটি বৃহৎ নদী প্রণালী যা পারস্য উপসাগরে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, তাকে শল্য চিকিৎসার জনক বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রাচীন ভারত থেকে এটা একটা প্রশ্ন। তো শল্য চিকিৎসার জনক বলা হয় সুশ্রুতকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন সুশ্রুত। তার সুশ্রুত সংহিতা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের উপরে একটি অন্যতম শ্রেষ্ঠ বই। নেক্সট প্রশ্ন, ব্রিটিশরা কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেছিলেন? তো ব্রিটিশরা ভারতে এসে প্রথমবার তাদের বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেছিল সুরাটে। নেক্সট হচ্ছে ব্রিটিশরা 1608-এ মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। পরে অন্যান্য স্থানসহ হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, কে প্রথম উত্তর মেরুতে গিয়ে পৌঁছেছিলেন? তো সর্বপ্রথম উত্তর মেরুতে পৌঁছেছিলেন হচ্ছে রবার্ট পেরি। অপশন বি। নেক্সট প্রশ্ন, কত সালে ভারত প্রথম হকিতে স্বর্ণপদক পেয়েছিল? তো হকিতে ভারত সর্বপ্রথম স্বর্ণপদক পেয়েছিল 1928 সালে। তো 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারত ফাইনালে নেদারল্যান্ডসকে 3-0 গোলে হারিয়ে প্রথমবার হকিতে স্বর্ণপদক জিতেছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অজন্তা গুহা হচ্ছে, মনে রাখবে, এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো অজন্তা গুহা মহারাষ্ট্র রাজ্যে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় 480 খ্রিস্টাব্দ পর্যন্ত তৈরি হয়েছিল। অজন্তা গুহা বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানে অনেক সুন্দর ভাস্কর্য এবং চিত্রকর্ম দেখা যায়। 1983 সালে অজন্তা গুহা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে, 1983 সালে অজন্তাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এর সাথে সাথে একটা মনে রাখবে, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে যে বৌদ্ধ গুহায় কোন ধর্মের মানে সংস্কৃতির ধর্ম এবং সংস্কৃতির ব্যাখ্যা পাওয়া যায়? তো অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা পাওয়া যায় অজন্তা গুহাতে। এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।